আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা, যারা হচ্ছে মানবিকে পড়ো আমাদের ব্যাচে, তাদের হচ্ছে আজকে পৌরনীতি ক্লাসটা আছে। সো তোমরা জানো পৌরনীতি ক্লাসটা তোমাদের রুটিন অনুসারে বিকাল 4:30 হওয়ার কথা ছিল। সো একটু লেট হয়ে যায়। ক্লাসটা আমরা শুরু করব। দেখি ক্লাসে কে কে অংশগ্রহণ করছে তোমাদের পৌরনীতি ক্লাসে। পৌরনীতি ক্লাসটা আমরা একসাথে করব। যারা এখন অংশগ্রহণ করো নাই দ্রুত ক্লাসে অংশগ্রহণ করো। ক্লাসটা আমরা একসাথে সবাই মিলে করব। ওকে, আমি দেখি আজকের ক্লাসে কে কে অংশগ্রহণ করছে। ওকে, ক্লাসটা ক্লিয়ার আছে এবং কে কে ক্লাসে অংশগ্রহণ করছো আমাকে একটু বলো। তোমার নাম বা কোথায় থেকে দেখছো আমাকে একটু জানিয়ে দাও। যদিও আমরা বেশি কমেন্ট পড়ে সময় নষ্ট করব না, আমরা ক্লাসটা স্টার্ট করব। আমাদের অনেকেই লাইভ ক্লাসে অংশগ্রহণ করো না। আমাদের ব্যাচে স্টুডেন্ট 1000 হইলেও লাইভ ক্লাসে 10 জন পাওয়া যায় না। সো তোমরা অফলাইনে হইলে এটা হয়তো বা আমরা তোমাদেরকে এটা কি বলে পানিশমেন্ট দিতে পারতাম যে তোমরা কেন ক্লাস মিস করবা, বাট অনলাইনে সেটা করা যায় না, কারণ আমরা তোমাদেরকে শুরুতে বলি যে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবা। ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি নির্দিষ্ট সময় লাইভ করতে না পারলেও পরবর্তীতে দেখতে পারবা। দ্যাটস ওয়াই তোমরা পরে দেখতে পারো। সো এটার জন্য কোনো প্যারা নাই, তোমরা চাইলে পরেও দেখতে পারবা, রেকর্ড ক্লাস থেকে যায়। সো আজকের ক্লাসে কে কে অংশগ্রহণ করছে আমরা একটু দেখি। ওকে, আজকের ক্লাসে অলরেডি অনেকেই আছে। সাদিয়া তাবাসসুম, দিনা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নীলফা ইয়াসমিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুরায়া বিন মিথিলা ভাইয়া মানিকগঞ্জ থেকে। ওকে, সুমায়া আরেক সুরায়া, এটা হচ্ছে সুরায়া, আরেকটা হচ্ছে সুমায়া রহমান বরিশাল থেকে। ওকে সুমায়া, ওকে আমি ভালো আছি। আজকে ক্লাসটা আমরা একসাথে শুরু করব। ক্লাসে বেশিক্ষণ কথা না বলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। সো আজকে যেই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে সিভিক্স বা পৌরনীতি, তোমাদের 7ম অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। সরকার তো বুঝতেই পারছো, রাষ্ট্রের যে প্রধান সে হচ্ছে সরকার। সরকার প্রধানের যে কাঠামোটা এবং অঙ্গ সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখি আজকের ক্লাসটা আর কেউ যারা তোমার ফ্রেন্ডরা আছে এখন বাকি ক্লাস অংশগ্রহণ করে নাই তাদেরকে একটু মেনশন করে দাও, আমরা ক্লাসটা একসাথে শুরু করব। ওকে, আজকের ক্লাসের টপিক যদি আমরা দেখি সেটা হচ্ছে সরকার কাঠামো। সরকার কাঠামো নিয়ে যদি আমরা আলোচনা করি, অ্যারিস্টটল, তোমরা জানো সমাজবিজ্ঞানী অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থের সরকার কাঠামোকে ভাগ করা হয়েছে 3টি। অ্যারিস্টটলের একটা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ আছে সেটা হচ্ছে পলিটিক্স। হ্যাঁ, এই গ্রন্থের মধ্যে সে সরকারের কাঠামোকে 3টি ভাগে ভাগ করছে, 3 ভাগে। ঠিক আছে, আধুনিক কালের সরকার কাঠামোকে ফরাসি দার্শনিক মন্টেস্কু ভাগ করেছেন 3 ভাগে। তাহলে আরেকজন ফরাসি সমাজবিজ্ঞানীও কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। ওকে, কে যেন বললো মিথিলা। এই টপিকটা একটু হার্ড লাগে, পড়লে সহজ লাগবে। আমার মনে হয় ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, মানে বেশি কঠিন না। তুমি যতটুকু হার্ড বলতেছো একদম ইজি। এই সরকারের কাঠামো এটি ক্লাস 1 থেকে আমরা পড়ে আসছি বিভিন্ন বইয়ে। বিশেষ করে এগুলা হয়তো বা কিছুটা ট্রাম আছে, এগুলো একটু কঠিন, বাট এমনিতে বেশি প্যারা লাগবে না। ঠিক আছে, ক্লাসটা করো, ভালোই লাগবে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রকাশিত পায় সরকারের মাধ্যমে। একটা রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, আমরা জানি সার্বভৌম ক্ষমতাটা থাকে কার কাছে? সরকারের মাধ্যমে। ওকে, সরকার হলো একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে থাকে। কি বলছে? যে সরকার হলো একটা প্রতিষ্ঠান বা যন্ত্র। আমরা তো বুঝি একটা প্রতিষ্ঠান বা যন্ত্র, বা যেমন আজকে এই প্রতিষ্ঠানের মালিক আমি হলাম এই প্রতিষ্ঠানের ওনার। আমার যেমনি ইচ্ছে যেমনি খুশি এমনি আমি প্রতিষ্ঠান চালাবো। সো তারপরেও কিন্তু আমি যদি আজকে যেমনি ইচ্ছে বিকাল 4টার ক্লাসটা রাত 10টায় নেই তাহলে তো হবে না, তাহলে তো হচ্ছে আনডিসিপ্লিন হয়ে যাবে। তারপর ডিসিপ্লিনের মধ্যে থেকে যেভাবে পরিচালিত করা যায় সেটা সরকারের হাতে নষ্ট থাকে। দেখবা সবাই কিন্তু কিছু হলে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার কাছে চাইতো, আপা দেখবে, আপা বিচার করবে। এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে বললে যে আমাদের দাবি মানতে হবে, মানে রাষ্ট্রপ্রধান সকল দাবি দেওয়া বা তার ইচ্ছা অনুযায়ী সকল কিছু রেখে দিতে পারবে। ওকে, কনফেডারেশন রাষ্ট্রগুলোর যোগদানের বিষয় হচ্ছে ঐচ্ছিক, সক্রিয়, সেমি প্রেসিডেন্সিয়াল সরকার কাঠামো থাকে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, এটা তো জানো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ওকে, সংবিধানের প্রকৃতির উপর ভিত্তি করে সরকারকে বিভক্ত করা হয় 2 ভাগে। সর্বপ্রথম প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ওকে, প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বলো তো আমরা কি প্রজাতান্ত্রিক নাকি রাজতান্ত্রিক? কোনটা প্রজাতান্ত্রিক কোনটা রাজতান্ত্রিক কে বলতে পারবো? উম্মে সাদিয়া বলো তো। তারপরে যারা আছো সুরায়া, মিথিলা, সাদিয়া, দিনা, নীলফা, ইয়াসমিন। ওকে, বলো আমরা কোন সরকার ব্যবস্থার মধ্যে বসবাস করি? আচ্ছা, সর্বপ্রথম প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন বলছেন অধ্যাপক গ্যাটেল। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান ব্রিটেনে। ওকে, তোমরা এই জিনিসটা সবাই পড়ছো আমার সাথে সাথে। একটা প্রশ্ন করেছিলাম, যদি উত্তরটা দিতে পারো। ওকে, প্রজাতান্ত্রিক। ওকে, কে বলছে? সাদিয়া তাবাসসুম, দিনা। ওকে, প্রজাতান্ত্রিক, আমরা হচ্ছে প্রজাতান্ত্রিক।
এই সর্বপ্রথম প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থাটাকে কোথায় প্রতিষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রে। এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, আমরা এখন একটু এমসিকিউগুলো দেখি, ঠিক আছে? তোমরা উত্তর দিছো অনেকে প্রজাতান্ত্রিক। মুন্নি বলছে, সাবিনা ইয়াসমিন মুন্নি বলছে প্রজাতান্ত্রিক। ওকে, দেখো এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে এমন একটা কেন্দ্রিক, শুধুমাত্র একটা কেন্দ্রিক সরকার প্রচলিত আছে এমন একটা রাষ্ট্র ভারত, পাকিস্তান, কানাডা এবং যুক্তরাজ্য। কোনটা হবে বলো তো? ভারত, পাকিস্তান এবং যুক্তরাজ্য। ভারত, পাকিস্তান, কানাডা এবং যুক্তরাজ্য। বলো, এমন একটা মাত্র সরকার প্রচলিত রয়েছে, এককেন্দ্রিক সরকার আর কি, যেটা আমরা বলি। ওকে পুষ্পিতা, ভালো আছি, তুমি কেমন আছো? ক্লাসটা শুরু করো। আমরা খুব দ্রুতই ক্লাসটা শেষ করব। ক্লাসটা খুব বেশি বড় না। আর দ্বিতীয়ত ক্লাসটা শুরুই করলাম, আমরা অল্প কিছুক্ষণ হয়েছে, সবাই একসাথে ক্লাসটা করি। ওকে, সাবিনা ইয়াসমিন মুন্নি বলছে গ হবে যুক্তরাজ্য। ওকে গুড। আচ্ছা, যুক্তরাজ্য, দেখো রাজ্যর সাথে এই রাজ্য কথাটার সাথেই কিন্তু রাজা কথাটা একটা মিল আছে, রাজা, ঠিক আছে? তাহলে রাজ্যর সাথে রাজা মিল আছে, রাজা মানে একটা রাজার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে আমরা বলতে পারি এককেন্দ্রিক হচ্ছে যুক্তরাজ্য, আর কানাডা বলো বা পাকিস্তান বলো, ভারত বলো, এটি হচ্ছে প্রজাতান্ত্রিক। বুঝতে পারছো? যেমন বাংলাদেশ, আমরা তো রাজা দ্বারা পরিচালিত না। সো যুক্তরাজ্য, রাজ্যর সাথে রাজা, এই জিনিসটা তোমরা সংক্ষেপে মনে রাখতে পারবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো, আচ্ছা এখানে তো পাকিস্তান কেন দিল? এটা তো ভুল হওয়ার কথা। দেখি এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে এমন রাষ্ট্র পাকিস্তান, এটা ভুল হয়েছে পাকিস্তান, হ্যাঁ, টাইপিং মিস্টেক। আচ্ছা, রাষ্ট্র মুখ্য, ব্যক্তি, গৌণ সরকার, কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? রাষ্ট্র মুখ্য মানে তো আমরা জানি প্রধান, মুখ্য মানে প্রধান, বুঝতে পারছো? ব্যক্তি এবং গৌণ মানে রাষ্ট্র মুখ্য, ব্যক্তি, গৌণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য বলো তো? গণতান্ত্রিক। রাষ্ট্রটাকে প্রধান বলা হয়েছে, ব্যক্তিকে গৌণ করে ছোট করে বলা হয়েছে কোন ধরনের সরকার বৈশিষ্ট্য? এটা কি গণতান্ত্রিক, রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক? কোনটা হবে একটু বলো তো? এখানে রাষ্ট্রকে মুখ্য মানে প্রধান, ব্যক্তিকে গৌণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য বলা হয়েছে? এটা কি রাজতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক? কোনটা বলো? কোনটা হবে ভাইয়া? আমরা একটু দেখি গণতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক কোনটা হবে? এখানে রাষ্ট্রকে মুখ্য এবং ব্যক্তিকে গৌণ করে বলা হয়েছে। কোন, কি উত্তর দিচ্ছে না? জেরিন সীমা গণতান্ত্রিক। ওকে, সুরাইবিন মিথিলা বলছে ঘ, দিনা বলছে একনায়কতান্ত্রিক। আর কে উত্তর দিতে পারবে দেখি? ওকে, একনায়কতান্ত্রিক, হ্যাঁ একনায়কতান্ত্রিক, রাইট। আচ্ছা, তারপর আমরা একটু দেখি কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে? কোন ধরনের শাসন ব্যবস্থা? আমরা একটু আগে কিন্তু বলছিলাম কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে। সেটা কি একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং রাজতান্ত্রিক? কোনটা হবে একটু বলো তো? ওকে, কোন ধরনের শাসন ব্যবস্থা জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে? এটা কি সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক এবং রাজতান্ত্রিক? কোন ধরনের একটা শাসন ব্যবস্থার মধ্যে জনগণের স্বাধীনতাটা থাকবে? আমাদের জনগণের মুখ খুলে কথা বলার অধিকার থাকবে। বলো কোন স্বাধীনতা মানে কোন
শাসন ব্যবস্থার মধ্যে জনগণ মুখ খুলে কথা বলতে পারবে বা জনগণের সকল অধিকার থাকবে, সেটা কি রাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং কোনটা হতে পারে? ওকে, গণতান্ত্রিক। যারা গণতান্ত্রিক উত্তর জেরিন, সীমা, নীলোফা, তারপরে সাদিয়া, পুষ্পিতা, সবাই বলছো গণতান্ত্রিক। হ্যাঁ, গণতান্ত্রিক হবে। তারপর আমরা দেখি কে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন। এখানে একটু আগে কিন্তু আমরা শুরুতে বলছিলাম আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করছে কে বলতো? লক, লিকক, লেক্সকি এবং রেনান। কোনটা হবে? এখানে 4টা সমাজবিজ্ঞানীর নাম বলা হয়েছে যে হচ্ছে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করছে। আধুনিক সরকারের শ্রেণী বিভাগটা কে করছে? লক, লিক, সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে, লেস্কি এবং রেনান। আচ্ছা, আমি একটু দেখি সাদিয়া বলছে, সাথী বলছে ভাইয়া ক হবে গণতান্ত্রিক। এটা মেবি তুমি আগেরটা উত্তর দিয়েছো, ক হবে। এখন এটা কি হবে একটু বলো তো। ওকে, কে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করেছেন? আচ্ছা, ক হবে, গ হবে। লেস্কি, আমরা একটু দেখি উত্তরটা কারটা হয়। ওকে, ও 2 হবে, 2 লিখ। তোমরা পুষ্পিতা বলছে, সুমায়া বলছে, ভাই সুমায়া বলছে এ, পুষ্পিতা বলছে সি, তারপরে সুরায়া বিনতে মিথিলা বলছিল ভাই গ হবে। না, এটা হবে লিখ। আমি পিডিএফটা দিলে তখন তোমরা পড়ে নিও। ওকে, আইনসভা গঠন। দেখো আইনসভা গঠনের মানে যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু সবাই একসাথে পড়ি, তাহলে বুঝতে হবে। গঠন কাঠামোর দিক থেকে আইনসভা 2 ধরনের, একদম ইজি। গঠন কাঠামোর দিক দিয়ে আইনসভা কয় ধরনের? 2 ধরনের। এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, 2টা। তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে। তাহলে এক কক্ষ আইনসভাটা যে গঠিত হয় সর্বজনীন মানে সবার ভোটাধিকারের ভিত্তিতে, বুঝতে পারছো? আমরা যেমনটা ভোটাধিকারের মাধ্যমে হচ্ছে সরকার নিশ্চিত করি, কিংবা ভোট দিয়ে হচ্ছে তোমার কি বলে জনপ্রতিনিধি নিশ্চিত করি। ওকে, লেস্কি। সাদিয়া বলছে ভাই লেস্কি হবে, লেস্কি হবে। ওকে, তাহলে এটা টাইপিং মিস্টেক, লেনিন হবে না, লকি হবে না, লেস্কি হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিপরীতমুখী গতিসম্পন্ন অশ্বারোহণের মতো উক্তিটি ফ্র্যাঙ্কলিন। ওকে, আইন প্রণয়ন করেন আইনসভা। আইন প্রণয়ন করাটাই তো আইনসভার কাজ। আইনসভার কাজটাই তো আইন প্রণয়ন করা। আইনটাকে প্রণয়ন করার কাজটাই হচ্ছে আইনসভার, ঠিক আছে? আইনসভার কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল থাকে একটি। একটি সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলই থাকে একটি, বুঝতে পারছো? জাতীয় সংসদের প্রধান থাকে স্পিকার, এটা সবাই জানো। আমরা জানি যে জাতীয় সংসদে যে সংসদ পরিচালনা করে কিংবা সংসদের যে প্রধান, জাতীয় সংসদের যে সংসদটা হয় পরিচালনা করে, এখানে প্রধান থাকে কে? স্পিকার। মাননীয় স্পিকার হচ্ছে প্রধান। দেখবা সবাই মাননীয় স্পিকার যদি কথা বলার সুযোগ দেয় তাহলে কথা বলতে পারে, নয়তো বলতে পারে না। ক্ষমতা সম্পূর্ণটা ডিপেন্ড করে মাননীয় স্পিকারের উপরে। ওকে, একনায়কতান্ত্রিক আইনসভা হয় এক কক্ষ বিশিষ্ট। এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেখা যায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় অস্তিত্ব দেখা যায় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। ওকে, এখন আমরা একটু দেখি কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। একটু আগে কিন্তু আমরা বলছিলাম। দেখো তো ভাইয়া, কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। আচ্ছা পুষ্পিত ভাইয়া, আমি এত থেকে বসে আছি ক্লাস করার জন্য, কিন্তু কোনো নোটিফিকেশন আসে না এবং পেজও ক্লাস খুঁজে পাই নেই। আচ্ছা প্রিয়া চৌধুরী, ক্লাসটা কিন্তু প্রথম কথা হচ্ছে পেজে হয় না। হ্যাঁ, এটা তুমি এখন যেখানে কমেন্ট করছো, যে গ্রুপে প্রবেশ করে বা যে গ্রুপে তুমি কমেন্ট করেছো, এই গ্রুপে ক্লাসটা হয়। আমি একটু বলি, তোমাদের সবার কাছে ক্লাস রুটিন আছে, কি বলে ক্লাস রুটিন আছে, রুটিনটা আছে। রুটিনের মধ্যে যে 4:30 টাইম দেওয়া আছে ক্লাসের, এই 4:30 তো ক্লাসে থাকবো, নয়তো 10 মিনিট লেট হবে, নয়তো 15 মিনিট লেট হবে।
তাহলে অনেক খোঁজাখুঁজি করলে এই গ্রুপের মধ্যে খুঁজবো, এই গ্রুপের মধ্যে ক্লাস পাবে, এর বাইরে কোথাও ক্লাস হবে না, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা উত্তর দিচ্ছ আমরা একটু দেখি উত্তরটা। কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বৈশিষ্ট্য? সেটা হচ্ছে বাংলাদেশের। কারণ একটু আগে আমরা বলছিলাম যে এক কক্ষ আইনসভার কাজটা কি? এক কক্ষ আইনসভা গঠিত হয় সর্বজনীন ভোট অধিকারের ভিত্তিতে। এই যে সর্বজনীন ভোট অধিকারের ভিত্তিতে, বুঝতে পারছো? সরকারের অঙ্গ কয়টি? একটু আগে বলছিলাম আমরা সরকারের অঙ্গ 2টি। সরি 3টি আসছে কেন? বলো তো সরকারের অঙ্গ 3টি কি কি, কে কে বলতে পারবা? সাদিয়া, তারপর হচ্ছে পুষ্পিতা, তারপরে সুরায়া। তোমরা বলো তো একটা সরকারের যে অঙ্গ 3টা, এই 3টার নাম কে কে বলতে পারবা? এই গ্রুপে ক্লাস খুঁজলে এই গ্রুপে 2টা মানুষের মানে এম এ নীরব, যে এই একটা হচ্ছে এম এ নীরব, একটা হচ্ছে মাসুম আহমেদ নীরব, এই 2টা মানুষের আইডি থেকে ক্লাসটা হয়। তো ওই আইডিটার নামটার উপর একটু ক্লিক করলে তোমার হচ্ছে প্রোফাইলটাই নিয়ে যাবে, প্রোফাইলটার মধ্যে লেখা উঠবে লাইভ হচ্ছে, লাইভটার মধ্যে চাপ দিলেই চলে আসে। কিন্তু আমি কি বুঝাইতে পারছি? প্রিয়া চৌধুরী আমার কথাটা বুঝতে পারছো? যখন ক্লাসটা তোমরা খুঁজে পাবা না, যেই আইডি থেকে ক্লাসটা খুঁজে পাবা না, এখানে মাসুম, একটা হচ্ছে এম এ নীরব, আরেকটা হচ্ছে মাসুম আহমেদ নীরব, এই 2টা আইডির প্রোফাইলের উপরে যাবা, উপরে যেয়ে ক্লিক করলে একটা রেড সিগন্যাল আসবে, ঠিক আছে? বা লাইট টাইপের একটা চিহ্ন আসবে। এই 2টা আইডির উপরে যে লাইট টাইপের একটা ছবি আসবে, এই ছবির মধ্যে ক্লিক করলেই দেখবে ক্লাসটা পেয়ে গেছো। অনেক সময় এরকম হয় তোমরা ক্লাস খুঁজে পাবো না, আমি নিজেই অনেক সময় ক্লাস খুঁজে পাই না, এটা ফেসবুকের একটা ঝামেলা। মাঝে মধ্যে এরকম হইলে তোমরা হচ্ছে নামের উপরে ক্লিক করবা, তখন তোমাদের কাছে চলে আসবে। সুরাইয়া ইয়াসমিন বলছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সুন্দর, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 3টার নাম হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন, শাসন এবং বিচার বিভাগ, ঠিক আছে? এই 3টার সমন্বয় হচ্ছে সরকারের অঙ্গ। সবাই সুন্দর একটা উত্তর দিচ্ছে। নীলোফা ইয়াসমিনও বলছে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। সাদিয়া বলছে আইনসভায় সরকার গঠন সিলেবাসে নাই। আচ্ছা, বলো তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোথায় রয়েছে? বাংলাদেশে, তুরস্ক, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। এমসিকিউটার উত্তরটা দেখি তোমরা পারো কিনা। আমার মনে হয় মানে এটা তো আমরা শুরুতে পড়াই নাই, দেশগুলোর নাম বলি নাই, কিন্তু তোমরা পারো কিনা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আইনসভা বিদ্যমান কোন দেশগুলোতে, বলো তো। আমি দেখি একটু পারো কিনা, কে কে পারো, আমি তাদের নামটা একটু মেনশন করব। বলো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা এটা কোন দেশে, এটা আমাকে একটু বলো। প্রিয়া চৌধুরী তোমার প্রশ্নটা বুঝতে পারছি। এখন থেকে তুমি হচ্ছে রুটিন অনুসারে, তোমরা যদি রুটিনটা এখনো না পাও আমাদেরকে একটু পেজে মেসেজ দিয়ে দিবা, তাহলে রুটিনটা আমরা পাঠাই দিব, বুঝতে পারছো? রুটিনটা দিয়ে দিব। তো এখন এই প্রশ্নটার উত্তরটা একটু বলো তো দেখি এই প্রশ্নের উত্তরটা কে কে জানো তোমরা? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান কোন দেশে? বাংলাদেশ, তুরস্ক, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে। দেখো এই পড়াগুলো না তোমরা বাসায় রিডিং করলে আরো ভালো পড়তে পারবা। আমি কিন্তু তোমাদেরকে আগেও বলছি যে এইখানে এটা পড়ানোর কিছুই নেই, এগুলো তোমরা যখন বাসায় রিডিং পড়বা তোমরা আরো ভালো বুঝতে পারবা, বাসায় নিজেরা বেশি সময় দিবা, আরো ভালো করে বুঝতে পারবা। ওকে, নীলভাই ইয়াসমিন বলছে গ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আরেকজন বলছে আহমেদ সফি বলছে মার্কিন, সুমায়া বলছে ডি। হ্যাঁ, আচ্ছা, এটা সবাই তো টুকটাক জানো মনে হচ্ছে, সবাই জানে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তোমরা সবাই জানো। তারপরের প্রশ্নটাতে যদি আমরা একটু যাই, দেখো আইনসভার সদস্যরা কার প্রতিনিধিত্ব করে? যারা আইনসভায় সদস্য থাকে তারা কাদের প্রতিনিধিত্ব করে বলো তো? আইনসভার সদস্যরা, আইনসভার যে সদস্যরা আছে, সদস্যরা এটা কাদের প্রতিনিধিত্ব করে বলো? আইনসভার সদস্যরা কার প্রতিনিধিত্ব করে? আইনসভার সদস্যরা সরকার, সচিবালয়, জনগণ এবং মন্ত্রিসভা। আইনসভার সদস্যরা কাদের প্রতিনিধিত্ব করে বলো?
সরকার, সচিবালয়, জনগণ এবং মন্ত্রিসভা। আইনসভার সদস্যরা কার প্রতিনিধিত্ব করে? সরকার, সচিবালয়, জনগণ, মন্ত্রিসভা। আচ্ছা, পুষ্পিতা বলছি ভাইয়া সরকার। সাবিনা ইয়াসমিন মুন্নি, এই অধ্যায়টা একটু কঠিন লাগে। এটা তো পড়লেই তো পারা যায়, কঠিন কি আছে? মানে তুমি নিজে এটি তো রিডিং পড়বা, মানে হচ্ছে এমসিকিউ মুখস্থ করে রাখবো, এটা হচ্ছে মুখস্থ করে, এটা তো মনে করো যে এমন বেশি একটা ইয়ে না, বুঝছো, রিডিং করে ফেলবা। আচ্ছা, নীলোফার ইয়াসমিন বলছে জনগণ। সরকার। আচ্ছা, আমি তোমাকে একটু বলি, তোমরা কেউ বলছো সরকার, কেউ বলছো জনগণ। আইনসভার সদস্যদের যে কাজ আছে, এরা হচ্ছে প্রতিনিধিত্ব করে কাদের? জনগণের। জনগণের জন্যই তারা কাজ করে থাকে। আইনসভার সদস্যদের প্রতিনিধিত্ব করাটা হচ্ছে জনগণের। বুঝতে পারছো? আইনসভার ক্ষমতা, ঠিক আছে, আইনসভার ক্ষমতা তো ইজিলি আমরা বলতে পারি আইনসভার প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন করা। আইনসভার কাজটাই হচ্ছে আইনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আইনটা প্রণয়ন করা এবং সরকার এবং রাষ্ট্রের মধ্যে সেতু বন্ধন তৈরি করা। আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রের সব অর্থ ব্যবস্থা কার্যকর হয় আইনসভার অনুমোদনের মাধ্যমে। রাষ্ট্রের যে সকল অর্থ ব্যবস্থা বা যত কিছু আছে সবকিছু কার্যকর হয় কিসের মাধ্যমে? আইনসভার অনুমোদনের মাধ্যমে। এই জিনিসগুলো কিন্তু ইজি। সরকারের আর্থিক আয় ব্যয় নিয়ন্ত্রণ করে আইনসভা। একটা দেশের সরকারের যে আর্থিক আয় ব্যয়, যেমন মনে করো যে তোমাদের ফ্যামিলি বা আমাদের ফ্যামিলির প্রধানকে আমাদের বাবা বা বড় ভাই, এখন আমাদের ফ্যামিলির টাকা পয়সা মানে একটা বাজার খরচ এটা ওইটা আমরা দেখি কি আমাদের বাবা বা ভাই খরচ করে। এখন আমরা যদি খরচ করি, আমরা যদি আজে বাজে কাজে খরচ করি, তাহলে আমাদের বাবা বা ফ্যামিলির যে প্রধান আমাদেরকে মানে ধরে বা জিজ্ঞেস করে না আমরা কোন ক্ষেত্রে ইউজ করছি, কেন করছি, আয় ব্যয়ের যে তথ্যটা আমরা ফ্যামিলির যে প্রধান তার কাছে আমাদেরকে দিতে হয়। তো সো সেম আইনসভার মানে সরকারের যে আয় ব্যয়, সরকার একটা দেশের একটা রাষ্ট্রের যে প্রধান, আমি যেমনটা বললাম ফ্যামিলির যে প্রধান, সেম রাষ্ট্রের যে প্রধান সরকার, তার যে আলহামদুলিল্লাহ ওকে, তার যে আয় ব্যয়ের নিয়ন্ত্রণ বা খরচের বিষয়টা নিয়ন্ত্রণ করে কে? আইনসভা। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। একটু আগেই বল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পররাষ্ট্র বিষয়ক কাজের জন্য নির্ভর করতে হয় সিনেটের উপর। রাজতান্ত্রিক শাসন দুই প্রকার। চলমান বিশ্বের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখা যায় দুইটি দেশে। হ্যাঁ, রাজতান্ত্রিক শাসন দেখা যায় কয়টি দেশে? মাত্র দুইটি দেশে। সরকারের সব অঙ্গের মধ্যে আইনসভা শীর্ষস্থানে রয়েছে বলেছেন অধ্যাপক গার্নার। পোপের কর্তৃত্ব হ্রাস পেতে থাকে ষোড়শ শতাব্দী থেকে। পোপের কর্তৃত্ব হ্রাস পেতে থাকে। এখন তোমরা এই জিনিসটা আমার সাথে সাথে তো পড়ছো, তো আমরা হচ্ছে এমসিকিউ না পড়া সময় নষ্ট না করে, এমসিকিউর উত্তর দিয়ে সময় নষ্ট না করে আমরা হচ্ছে এগুলো একটু মানে মূল টপিকগুলো একটু দেখি। সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে? একটু আগে কিন্তু বলছিলাম শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ এবং আইন বিভাগ। এই সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে বলো তো? এটা কি শাসন বিভাগ, আইন বিভাগ, নাকি বিচার বিভাগ, নির্বাচন? কোনটা হবে? সরকারের কোন অঙ্গটি আইন তৈরি করতে পারে? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ। আচ্ছা, এক্সাম দেওয়া আস্তে আস্তে লেট হলো। অর্পা, আচ্ছা এক্সাম দিয়ে আস্তে আস্তে লেট হয়েছে, সমস্যা নাই। তুমি হচ্ছে এখন রেস্ট করে তুমি তোমার পড়া স্টার্ট করো, আর ক্লাস তো রেকর্ড থেকে যায়, যখন ইচ্ছে দেখতে পারবো। হালিমা বলছে ভাইয়া 4 নম্বর আইন বিভাগ।
সুমা বলছে ভাই 4 নাম্বার, ওকে। পুষ্পিতা বলছে 4 নাম্বার, ওকে। আমরা একটু দেখি, এটা হচ্ছে আইন বিভাগ। সরকারের কোন অঙ্গটি আইন তৈরিতে কাজ করে থাকে? সরকারের যে অঙ্গটি আইন প্রণয়নে কাজ করে থাকে সেটা হচ্ছে আইন বিভাগ। আমরা শুরুতেই বলছি আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ না, বিচার বিভাগের কাজ না, নির্বাচনের কাজ না। বিচার বিভাগের কাজ হচ্ছে অপরাধের বিচার করা, শাসন বিভাগের কাজ হচ্ছে সমাজের শাসন ব্যবস্থা নিশ্চিত করা, এবং নির্বাচনের কাজ হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করা, ওকে। তারপরে যদি আমরা দেখি আইনসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা তো সবাই জানবে, এটা তো আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন তৈরি করা। এটা তো বুঝবো, সার্বভৌমত্ব রক্ষা করে, জনগণ কল্যাণ করে এবং জনগণকে নিরাপত্তা দেওয়া। এটা আইনসভার কাজ না, আইনসভার কাজ হচ্ছে আইনটাকে তৈরি করা। তারপর আমরা দেখি সরকারের আইন বিভাগের কাজ করি। সরকার আইন বিভাগের আইন প্রণয়ন করা এবং বিচার করা এবং আইন প্রয়োগ করা, শাস্তি প্রদান করা। সরকারের আইন বিভাগের যে কাজ, সরকারের যে আইন বিভাগের কাজ, এটা তো সবাই জানে। আইন প্রণয়ন করা, প্রণয়ন হচ্ছে নিশ্চিত করা বা পরিবর্তন করা, কিংবা যখন যে প্রয়োজন এই প্রয়োজনের অধীনে কাজ করা হচ্ছে এই আইনের প্রণয়নের কাজটা, ঠিক আছে। বিচার করা না, আইন প্রয়োগ করা না, এবং শাস্তি প্রদান করা। আইন বিভাগের কাজ হচ্ছে আইনটা প্রণয়ন করা। আচ্ছা, সাদিয়া বলছে, মুন্নি বলছে তাড়াতাড়ি পড়ানো। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, শাসন বিভাগের গঠন। শাসন বিভাগের গঠনে যদি বলি, রাষ্ট্র গঠন কার্যাবলীর ভিত্তিতে শাসন বিভাগ বিভক্ত হয় 2 ভাগে। রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে গ্রাম পুলিশ পর্যন্ত সবাই শাসন বিভাগের সদস্য। রাষ্ট্রের যে রাষ্ট্রপতি, আমরা জানি রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান। বাংলাদেশের রাষ্ট্রপতি কারো কাছে জবাবদিহি করতে হবে না, কোনো কিছু করতে চাইলে মন চাইলে যা ইচ্ছা তাই করতে পারবে, মানে উনার কোনো ধরাবাধা নিয়ম নেই। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, উনি থেকে শুরু করে গ্রাম্য পুলিশ সবাই শাসন বিভাগের সদস্য। সুইজারল্যান্ডের শাসন ক্ষমতা ন্যস্ত রয়েছে 7 জনের কাছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শাসন বিভাগের অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুইজনেই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। রাষ্ট্রীয় শাসন কার্য অবনীত হয় শাসন বিভাগকে কেন্দ্র করে। সমষ্টিগত শাসন বর্তমানে রয়েছে সুইজারল্যান্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই প্রচলিত আইনটা আছে সেটা হচ্ছে প্রচলিত, এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, বুঝতে পারছো? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি, কে বলতে পারবো? একটু বলো। রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার দায়িত্ব পালন করে শাসন বিভাগ। চলমান বিশ্বের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে ভ্যাটিকান সিটিতে। এই যে ভ্যাটিকান সিটি, চলমান বিশ্বের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে ভ্যাটিকান সিটিতে। কিছুদিন আগে ভ্যাটিকান সিটির পোপ মারা গেছে, তোমরা দেখছো। কিছুদিন আগে পোপ মারা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস উনি গিয়েছিল ভ্যাটিকান সিটির পোপ মারা যাওয়ার পরে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু দ্রুতই পড়াচ্ছি যেন পড়াগুলো শেষ হয়। আচ্ছা, সংসদীয় সরকার ব্যবস্থা, সরকার প্রধানকে, এটা আমরা জানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার এবং সাধারণ। সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার ব্যবস্থায় বাংলাদেশের প্রধানকে, প্রধানমন্ত্রী আমরা জানি। সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। সো হস্তান্তরিত আইন প্রয়োগ করতে পারে সরকারের কোন বিভাগ? হস্তান্তরিত আইন, যেটা পরিবর্তন বা মানে এক হাত থেকে আরেক হাতে স্থান পরিবর্তন করতে পারে। মনে করো যে স্থান পরিবর্তন করে, এটা হচ্ছে হস্তান্তরিত। এটা হচ্ছে শাসন, বুঝতে পারছো? সেম, একটু আমরা দ্রুত পড়ি যেন তোমাদের সুবিধা হয়। আচ্ছা, সুরেল মিথিলা বলছে ডোনাল্ড ট্রাম্প, রাইট। সংসদ অধিবেশন আহ্বান করেন কে? সংসদ অধিবেশনের জন্য আহ্বান করে কে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার। প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রপতি। ওকে, সংসদ অধিবেশন আহ্বান করেন প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা একদম দ্রুত পড়বো আমরা। শাসন ব্যবস্থায় মৌলিক দলিল কোনটি? ব্যবস্থা হবে না, ব্যবস্থা হবে। ব্যবস্থা মৌলিক দলিল কোনটি? এটা হচ্ছে সংবিধান, সরকার, আইন, নৈতিকতা আর সংবিধান। ওকে, তারপরে দেখো শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। শাসন বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী আমরা কই গেল রে? দাঁড়াও পিছনে চলে গেছি আমরা। বিচার বিভাগ, এটা তো আমরা পড়ছি। আচ্ছা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আচ্ছা, আমরা এটা একটু দ্রুত পড়ে ফেলি, অনেক বড় পড়া, হ্যাঁ অনেক কিছু আছে, সো বেশি সময় নষ্ট করা যাবে না, এটা হচ্ছে দ্রুত পড়বো। সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কথা বলেছেন অ্যারিস্টটল। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ধারণাটি অতি প্রাচীন। হ্যাঁ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবলন দেখায় মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ করার বিষয়, তোমরা বই পড়ে এটি মুখস্থ করবো বা পিডিএফ দিয়ে দিব, এটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে?
তারপরে দেখো জাতীয় জাতীয়তার ধারণা, নেশন বা নেশাস বা শব্দের অর্থ হচ্ছে জন্ম, ব্যুৎপত্তিগত অর্থে জাতি হলো এক বংশোদ্ভূত জনসমষ্টি। জাতি হচ্ছে বংশগতভাবে এক জাতি, মানে বংশগতভাবে জাতি হলো এক বংশোদ্ভূত জনসমষ্টি, বুঝতে পারছো? সর্বপ্রথম জাতীয়তার ধারণা বক্তব্য করেন ম্যাকিয়াভেলি। আমরা যে সবাই এক একজন মানে জন্মগতভাবে এক এক বংশের বা এক এক জাতের, এই জিনিসগুলোই কিন্তু সর্বপ্রথম ম্যাকিয়াভেলি বলেছেন বা ধারণা দিয়েছেন। নেশন শব্দটির বাংলা অর্থ জাতি, জাতীয়তাবাদী চেতনার ফসল জাতি। জাতীয়তার ধারণা সৃষ্টি করেন রাজনৈতিক চেতনা। স্টালিন সমাজ রাষ্ট্রনায়ক ছিলেন। রাশিয়ার জাতীয়তাবাদী ভাবধারার উত্থান ঘটে পঞ্চদশ ও ষোড়শ শতকে। ম্যাকিয়াভেলি ছিলেন ইতালির নাগরিক। আচ্ছা, এগুলো এমসিকিউ পড়ায় এখন সময় নষ্ট করলে তোমরা অনেকক্ষণ দেখা যাবে জাস্ট পড়লা। এগুলো হচ্ছে নিজেরা বাসায় পড়ে নিতে পারবা, পিডিএফ দিয়ে দিব। আজকের পিডিএফটা অনেক বড়, আমি পিডিএফটা দিয়ে দিব, বুঝতে পারছো? জাতীয়তার উপাদানসমূহ, ইডিও, এই যে জাতীয়তাবাদ, ইডিও পারবা, কি কাজ করে না। তারপরে দেখো জাতীয়তা ধারণা, এইটাও পারবা। দেশপ্রেমের ধারণা, এটি তো সহজ, একদম রিডিং করবা। দেশপ্রেমের ইংলিশ শব্দ হচ্ছে প্যাট্রিয়টিজম। মাতৃভূমির প্রতি মাতৃত্ববোধ, ভালোবাসাই হলো দেশপ্রেম। আমরা যে দেশকে ভালোবাসি, দেশের প্রতি প্রেম, এটাই হচ্ছে তোমার মমত্ববোধ বা দেশপ্রেমের ধারণা প্রাতিষ্ঠানিক রূপ পায় আধুনিক ইউরোপে। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ইচ্ছে, সদিচ্ছাই দেশপ্রেম। হ্যাঁ, দেশপ্রেম ধারণাটি অতি প্রাচীন। দেশে ঠিক মায়ের মতোই, এই যে দেশপ্রেম, এগুলা দেশে মায়ের মতো ভালোবাসা, এই সেই, এগুলা রিডিং করলে পারবা। জাতীয়তা ও দেশপ্রেম, জাতীয়তাবাদী আন্দোলনের মূল নিয়ামক দেশপ্রেম। সিমিলার দেশপ্রেম ও জাতীয়তা সম্পর্কে একই সূত্রে গাঁথা। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা ও সংস্কৃতি। জাতীয়তাবাদ বিকাশের উল্লেখযোগ্য ঘটনা ছিল ফরাসি বিপ্লব। জাতীয়তাবাদ হলো শান্তির সবচেয়ে বড় শত্রু, উক্তিটি জর্জ ওয়ারেল। এটি হচ্ছে তোমরা রিডিং করবা, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এটা দাঁড়াও, আচ্ছা, এটা ছিল আমাদের যে ওইটা ছিল আমাদের যে হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায়। তারপর অষ্টম অধ্যায়ের যে দেশপ্রেমের যে ও জাতীয়তা, এটা হচ্ছে দেশ তোমার দশম অধ্যায়ের এটাও তোমরা বাসায় পড়ে নেবে। আমি কিন্তু একটু মানে টানানোর কারণ হচ্ছে যেন তোমাদের এটা দ্রুত মানে বুঝতে সুবিধা হয়, এই জন্য টানাই দিছিলাম। সো আমরা একটু দেখি। দেখো জাতীয়তার উৎপত্তি, এটি কিন্তু একটু আগে পড়ছিলাম যে জাতীয়তা সৃষ্টির অপরিহার্য উপাদান হলো মানসিক বা ভাবগত ঐক্য। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সূচিকাতা ভাষা আন্দোলন। ভারতবর্ষ বিভক্ত হয়, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। আচ্ছা, ভারতবর্ষটা, পুরো ভারতবর্ষটা একসময় পুরো ভারতীয় উপমহাদেশটা কিন্তু একসাথে ছিল, এটা তো জানো। ভারতবর্ষটা বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল ধর্মের কারণে। আর এইটা বিভক্ত হওয়ার কারণ কি? হিন্দু মুসলিম যে ধর্ম, শুধু হিন্দু মুসলিম যদি বলি আমরা এভাবে ভুল হবে, যে ধর্মের শুধু ধর্মীয় কারণের ভিত্তি করে এই ভারতবর্ষটা বিভক্ত হয়। কিন্তু এখন দেখো, এখনো কিন্তু এই ধর্মীয় কারণ নিয়েই কিন্তু আবার যুদ্ধ লেগে আছে। এই যে কয়দিন আগে যে দেখো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগছিল বা যুদ্ধ লাগতেছে, তখন হচ্ছে দেখো ধর্মীয় কারণ দেখিয়ে কিন্তু যুদ্ধটা তারা আরো লং টাইম করতে চাইছিল। দেখো, যদি আজকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগে, তাহলে এখানে এই মানে ইন্ডিয়ার পক্ষে কয়জন বা কয়টা দেশ নেবে, আর পাকিস্তানের পক্ষে কয়টা দেশ নেবে? সকল মুসলিম দেশগুলো কিন্তু পাকিস্তানের পক্ষে যাবে। যেমন বাংলাদেশ থেকে এমনও বলা হয় যে আমরা সবাই এখনই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পক্ষে হয়ে চলে যাব, মানে সরি পাকিস্তানের পক্ষে চলে যাব ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো তো একটু বুঝতে পারছো তোমরা। তারপরে আমরা দেখি, এই যে বর্তমান বিশ্বে জাতীয়তা নির্ধারণে প্রধানত প্রাধান্য দেওয়া হয় দুইটি নীতিকে। রাজনৈতিক জাতীয়তা বলে আখ্যায়িত করা হয় ভৌগোলিক জাতীয়তাকে। ভৌগোলিক জাতীয়তাবোধ বিকশিত হয় জাতীয় স্বার্থে। ভাষা, সাহিত্য, সংস্কৃতির বন্ধনে আবদ্ধ মানুষের মধ্যে উন্মেষ ঘটে একই জাতীয়তাবোধের। জাতীয়তা সাধারণভাবে এক ধরনের মানসিকতা বলছেন অধ্যাপক লাস্কি। সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে উগ্র জাতীয়তাবাদ। সভ্যতা, এই যে মানবিক সভ্যতা বা আমাদের যে বর্তমান যে আধুনিক সভ্যতা,
আচ্ছা সুরাইয়া বলছে ভাই এগুলো রিডিং করেছি, তাহলে এখন এমসিকিউ সলভ করি। আচ্ছা সুমাইয়া তাহলে এমসিকিউগুলো সলভ করতে চাইলে সলভ করি আমরা একসাথেই। দেখো 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল? বাংলাদেশ, স্বদেশী এবং আচ্ছা সুমাইয়া রিডিং এখানে যদি আমরা পড়ি যে আমি বলবো যে বলো তো এটা কত সালে হয়েছিল, তখন তোমরা বলবা যে এত সালে, তারপর বলবো কোন দেশ, তারপর তোমরা বলবা এই দেশ। এইভাবে করে দেখবে একটা এমসিকিউর জন্য আমরা 2 থেকে 5 মিনিট সময় নষ্ট করব, বা করতে হয়, কিছু করার নাই। তারপরে দেখা যাবে কি তোমার সময়টা নষ্ট হচ্ছে। তার চেয়ে ভালো হচ্ছে আমরা যখন পিডিএফটা দিয়ে দিব বাসায় পড়ে নেবা, বুঝতে পারছো? সুরাইয়া বিন মিথিলা আবার যেটা পড়ানোর, যেটা বোঝানোর, এটা কিন্তু ঠিকই আমরা বুঝাচ্ছি। এটা আমি বলি তোমাকে পৌরনীতি, ভূগোল, তারপর হচ্ছে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, কৃষি, ইসলামের ইতিহাস, এগুলো এত ম্যান্ডেটরি না, এত ইম্পর্টেন্ট না, এত বেশি তোমাদেরকে বুঝাইয়া ভাঙ্গিয়া পড়াই দিতে হবে এরকম না। তোমরা ম্যাথ, বিশেষ করে সরি ম্যাথ নয়, ইংলিশ, আইসিটি এবং বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলা, এই 3টা সাবজেক্টকে আমরা এখানে কেমনভাবে পড়াচ্ছি এবং কি পড়তেছি এগুলো একটু খুব ভালোভাবে পড়িও। আইসিটির ম্যাথগুলোকে আমরা ঠিকঠাক বোঝাচ্ছি কিনা, না বুঝলে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে বলো। পড়ানোর জায়গা হচ্ছে এটা, ম্যাথ পড়াইতে হয়, আইসিটি পড়াইতে হয় এবং ইংলিশ পড়াইতে হয়। ম্যাথ তো তোমাদের নাই, বাংলা পড়াইতে, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ আর আইসিটি। তোমরা এই জিনিসগুলোতে বেশি গুরুত্ব দিবা, বুঝতে পারছো? আমার কথাটা বুঝতে পারছো সুমাইয়া? যে বাংলা, ইংলিশ এবং আইসিটি এই 3টা বিষয়কে খুব বেশি গুরুত্ব দিবা। কেন বলতেছি এটাকে গুরুত্ব দিও না এরকমটা না, এটা বাসায় নিজেরা রিডিং করলে পারবা। এখানে আমি একটা প্রশ্ন দিয়ে বললাম যে বলো তো ভাই এটার উত্তর কি হবে, সবাই উত্তর দিলে আমি নাম বললাম, তারপর আবার সময় গেল, তারপর এটা এইভাবে করে সময় নষ্ট হবে। তার চেয়ে বেশি ফোকাস করবা তোমার ম্যাথ, বাংলা, আইসিটি। ম্যাথ বলতে বোঝাচ্ছে আইসিটির যে ম্যাথগুলো আর কি, যাই হোক বাংলা, ইংলিশ, আইসিটি এইগুলাতে, বুঝতে পারছো? ওকে ঠিক আছে। আমরা যেহেতু এমসিকিউ উত্তর, তুমি কথা বলছো এমসিকিউ উত্তর দিতে গেলে, ওই দেখো আমি যদি তোমাদের বলি রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয়, আমি বললাম তোমাদেরকে রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয়। তাকবীর ভাই, হ্যাঁ আচ্ছা একটু পরে কল দিচ্ছি, দাঁড়া আমি একটু ক্লাস 5 মিনিট পরে আমি কল দিচ্ছি। রাজনৈতিক চেতনার বোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক সাম্য এবং জাতীয়তাবোধ, বুঝতে পারছো? আমি বললাম আর তোমরা উত্তর দিবা, এইভাবে করে হচ্ছে তোমাদের সময়টা নষ্ট হবে। তার চেয়ে এই জিনিসগুলো তোমরা বাসায় পড়ে নিবা। কই গেল? আর এই স্লাইডটাই আজকে আর বেশি নাই, যে অল্প কিছু আছে আমি এটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বাসায় পড়ে নিও, ঠিক আছে ভাইয়া? আজকে তাহলে এতটুকুই থাকুক, আর পিডিএফটা দিয়ে দিব। আর এই বিষয়গুলো এমসিকিউগুলো তোমরা যখন দিয়ে দিব তখন তো উত্তর দেখা যায়, বাসায় বসে প্র্যাকটিস করে নিও। বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টাতে তোমরা খুব বেশি ফোকাস করবে, আমার কথা বুঝতে পারছো? বাংলা, ইংলিশ, আইসিটি এই জিনিসগুলোর একটু বেশি করে পড়িও, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। সুমাইয়া, তারপর হচ্ছে নীলুফা, অর্পা, সাবিনা, পুষ্পিতা, সবাই ভালো থাকো। আর অনেকে আছে সবার নাম তো আর মনে নাই, তো আজকে এতটুকু থাকুক, সবাই ভালো থাকো ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম।